শুভেচ্ছা। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমাদের প্রতি রইল অনেক অভিনন্দন এবং ভালোবাসা। গত ক্লাসে আমরা পড়েছি বই পড়া প্রবন্ধের প্রথম অংশ। আজকে আমরা বই পড়া প্রবন্ধটি পুরোই শেষ করার চেষ্টা করব। আসো তাহলে আমরা দেরি না করে পড়ার দিকে মনোযোগী হই। তোমরা সবাই আশা করি বই এবং খাতা নিয়ে মোবাইল বা ক্যামেরার সামনে আছো। তাহলে চলো, তা বই পড়া প্রবন্ধটি লিখেছেন প্রমোদ চৌধুরী। তাহলে আমরা গত ক্লাসে পড়েছি যে দেহের মৃত্যুর রেজিস্ট্রারি রাখা হয়, আত্মার হয় না। এখানে এর পরে থেকে আমরা যে পড়া পড়ব, তাহলে চলো আদর্শ পাঠ বা পড়া আমি পড়ি, তারপরে তোমাদের সেটা বিশ্লেষণ করা হবে। খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবে। আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক, উৎফুল্ল হয়ে উঠি। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ করেছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়। তাহলে কি পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়? লেখক এটা বলেছেন। এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত। এই যে পাশ করা আর শিক্ষিত হওয়া এটা এক বস্তু নয়, এক্ষেত্রে লেখক এটা যে আমরা স্বীকার করতে যে কুণ্ঠিত হই বা স্বীকার করতে চাই না, সেটা লেখক বলেছেন। শিক্ষাশাস্ত্রের একজন জগৎবিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে এক সময় ফরাসি দেশে শিক্ষার পদ্ধতি এতটাই বেয়ারা ছিল যে সে যুগে ফ্রেঞ্চ ওয়াজ সেট বাই হার আইডেলার্স, অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। এর কারণ হয় তারা মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে প্রত্যাখ্যান করেছিল, নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল বজায় ছিল। অর্থাৎ যে শিক্ষার শাস্ত্রে যে শিক্ষিত হওয়া আর পাশ করা এটা যে এক বস্তু নয়, এটা লেখক বুঝাতে ফ্রান্সের এই উদাহরণটা টেনেছেন। যে তখনকার সময় যে ফ্রান্সের যে শিক্ষা ব্যবস্থা এটা ছিল একটু বেয়ারা। এই জন্য অনেক ছেলে স্কুলে যেতে চাইতো না। কিছু ছেলে স্কুলে যেত এবং পড়াশোনা করত, এইটা একদল ছিল। আর কিছু যেত না এবং পড়াশোনা করতে চাইতো না, এটা একদল। মানে সেই স্কুলের সিস্টেমটা বা পদ্ধতিটা তাদের মন মতো ছিল না। এজন্য হয় তারা তাদের স্কুল থেকে কলেজ থেকে লেখা বাদ দিয়েছে, এজন্য তাদের মনোবল বেড়েছে, অথবা তাদের মনোবল ছিল শিক্ষার প্রতি, সেজন্য হয়তোবা তারা বাদ দিয়েছে। লেখক এটা বলেছেন। তাই এই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগে ফ্রান্সে যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল। তাহলে এখানে দেখো, এই লাইনটা থেকে আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কথা। তাদের অবস্থাটা তোমরা একটু লক্ষ্য করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, তার মানে তার সম্মান কতটা। তিনি কিন্তু স্কুলে যাওয়ার প্রতি একটু আগ্রহ ছিলেন না, অল্প একটু যাও যেতেন সবার অনুরোধে। তিনি কি হয়েছেন? পরবর্তীকালে বিশ্বকবি হয়েছেন। তার অনেক ক্ষমতা ছিল। তিনি নিজে থেকে যা শিখেছেন সে থেকেই তিনি স্বশিক্ষিত হতে পেরেছেন। আবার কাজী নজরুল ইসলামের দিকে তাকালেও তোমরা ওই একই অবস্থা দেখবা, যে তার যে শিক্ষাগত যোগ্যতা তার কি কম ছিল? মোটেই না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে শিক্ষিত পাশ করা মানেই যে শিক্ষিত হওয়া তা নয়। এখানে বলেছে, আরেকটা উদাহরণের মাধ্যমে বলা যায় যে আমাদের দেশে, এখানে বলছে এদেশে একদল বাজিকর আছে। বাজিকর বলতে এখানে শিক্ষার্থীদের কথা ধরা চলে, যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তরোত্তর কামানের গুলি পর্যন্ত বলৎকরণ করে। তার মানে কি, তাদের অভ্যাসটা এমন যে এখানে ছাত্রদের কথা বলা হয়েছে, যে ছাত্রদের অবস্থা এমন যে তারা মুখস্থ করতে করতে কোন দিকে কতটা মুখস্থ করে ফেললো নিজেরাও ধারণা করতে পারে না। যে আমরা আমাদের বই পড়া সম্পর্কে বা মানে
পাঠ্যগত পুস্তকের মধ্যে তাদের যে কতটা তারা নিল সেইটা। আবার কি করে, এরপর এগুলোকে তারা যেমন গলৎকরণ করে, আবার কি করে এরপরে উগলে দেয়, তারপর একে একে সবগুলো উগলে দেয়। তার মানে কি, পরীক্ষার খাতায় ওই মুখস্থ শক্তি, যেটা মুখস্থ বিদ্যা যারা অর্জন করেছে, ওইটাই তারা আবার পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করে। কিন্তু এরপরে দেখা যায়, এর ফলে দেখা যায় কি, তারা নিজেরা অনিচ্ছাকৃত এটা লেখাপড়াটা করলো এবং সেইটাকে দিল, কিন্তু আসলে কি তারা শিক্ষিত হতে পেরেছে? না, তারা শিক্ষিত মোটেও হতে পারে না। এই জন্য আমাদের দেশের যারা বাবা মা, তারা মনে করে আমার ছেলে পাশ করেছে, আমার ছেলে অনেক ভালো ডিগ্রি নিয়েছে, কিন্তু তারা নিজে থেকে কতটুকু শিক্ষিত হতে পেরেছে? অবশ্যই এই ক্ষেত্রে সন্ধিহান আছে। স্কুল কলেজে আমাদের যে বর্তমানে আমাদের যে অপকার করছে, সেই অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। কারণ কি, যারা স্কুল কলেজে যাচ্ছে তারা নির্দিষ্ট পরিমাণে কিছু পাঠ্য বই পড়ছে। তাতে কি হচ্ছে, এটা তারা ইচ্ছা করেও পড়ছে না, পড়তে হবে বাধ্য হয়ে পড়ছে। আর যে নাকি লাইব্রেরিতে যে বই পড়ছে, সে নিজের ইচ্ছাই পড়ছে। তাহলে সে যা শিখছে নিজের ইচ্ছা, নিজের ইচ্ছা যেটা শেখা হয় সেটাই স্থায়িত্ব থাকে এবং মনে থাকে, এবং সেটাই তাতেই সে লাভবান হয়। লেখক বলছেন, আমি পূর্বেই বলেছি লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়। তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থা, লাইব্রেরি হচ্ছে এরকম মনের হাসপাতাল। মানে শিক্ষার বর্তমান যে অবস্থায়, এতে মানুষের যেমন শরীরের জন্য, মানুষের অসুখ বিসুখ হলে যেমন হাসপাতাল প্রয়োজন হয়, এরকম মানুষের মনের হাসপাতালটাই হলো লাইব্রেরি। এবং এখানে গেলে মানুষ অনেক কিছু নিজের ইচ্ছায় এটা কেউ তাকে শেখার জন্য তাকে জোর করছে না, তাকে জোর করে কিছু গেলানো হচ্ছে না, সে নিজের ইচ্ছায় যেটুকু শিখছে ওইটাই তার থাকছে। এখানে আরো আছে যে সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না। উদরপূর্তি বলতে পেট ভরানো। সাহিত্য চর্চার ক্ষেত্রে যে প্রয়োজন, যেটা আছে সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না। তার মানে হলো যে সাহিত্য চর্চা করলে সরাসরি পেট ভরাচ্ছে না, ঠিক আছে? বাধ্য হয়ে বই পড়া আমরা যতটা অভ্যস্ত হয়েছি, যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দিই। মানে কেউ যদি আমাদের দেশে এমন অবস্থা, অর্থনৈতিক অবস্থা, যেখানে বই যদি পড়ে কেউ, তাহলে মনে করে ও নিষ্কর্মা কাজকর্ম করে না, ও শুয়ে বসে বই পড়ছে, কিন্তু সে নিজের ইচ্ছাই পড়ছে, সে শিখছে, তার মনের প্রসারতা বাড়াচ্ছে। এটা আমরা মনে করি না। তারপরে আসো দেখো, এখানে বলেছেন, একথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না। কিন্তু এই যেমন আমরা যদি না খাই, না খেয়ে দুর্বল হয়ে যাব, একসময় দেখা গেল না খেতে খেতে মরেই যাবো, এই জন্য দেহ বাঁচবে না, এই কথা লেখক বলেছেন। আমরা সকলেই মানি যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। দেহ রক্ষা অবশ্য সকলেরই কর্তব্য, কিন্তু আত্মরক্ষা অকর্তব্য নয়। মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যতটা হারায়, ততই তা দুর্বল হয়ে পড়ে। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্বতঃস্ফূর্তি লাভ করে না। তারপর যে জাতি যত নিরানন্দ, সে জাতি তত নির্জীব। মানে জাতিকে রক্ষা করতে হলে নিজেকে শিক্ষিত হতে হবে, আর শিক্ষিত হলেই সে সজীব হয়ে উঠতে পারবে। আর নির্জীব থাকবে, যে জাতি যত নির্জীব, সে জাতি তত উন্নতিও করতে পারে না নির্জীব থাকলে। তাহলে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তি হ্রাস করা। তার মানে সাহিত্য চর্চা অবশ্যই দরকার আছে। কাব্যাবৃত্তিতে যে আমাদের অরুচি ধরেছে, সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যে অবস্থায় আছে, সেটাকে আরেকটু ঢেলে সাজাতে হবে। যার আনন্দ নেই সে নির্জীব, এই কথা যেমন সত্য,
যে নির্জীব তারও আনন্দ নয়, একথাও তেমনি সত্য। আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে। তার মানে এত বই আমাদের পাঠ্যপুস্তক পড়তে হয় যে ওখানে আমরা অন্য বই পড়ার সময় পাই না। তার ফলে আমরা কি নির্জীব হয়ে যাচ্ছি। জাতির আত্মরক্ষার জন্য এ শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। এখানে লেখক বলেছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন আছে সেই ব্যবস্থায় যদি যাই তাহলে আমরা নির্জীব হয়ে পড়ব। এর কারণে আমাদের কি করতে হবে, শিক্ষা ব্যবস্থাটাকেই পাল্টে দিতে হবে। এই বিশ্বাসে আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলাম। সে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি না, সম্ভবত হয়নি। কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করার আর চলে না, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়। তার মানে মনের আক্ষেপ প্রকাশ করতে জোরসোর হয়ে আমাদের চেষ্টা করতে হয়। তাহলে আমরা এই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে লেখক প্রমোদ চৌধুরী যখন তার যে মনের যে শিক্ষা ব্যবস্থার প্রতি যে একটা আক্ষেপ প্রকাশ করেছেন, সেইটা তার এই বই পড়া প্রবন্ধে আমরা পেয়েছি। যে তখনকার মুখস্থ বিদ্যাই ছিল মূল, লেখাপড়ার মূল একটা জিনিস ছিল, ধরন ছিল যে টিচাররা শিক্ষকরা নোট দিবেন, ওইটা মুখস্থ করে আবার যে পরীক্ষার হলে ওইটা যে ঢেলে দিয়ে লেখাপড়া শিখবে। কিন্তু এই যে লেখাটা, এইটাকে লেখক মূলত তার নিজের মনের যে ক্ষোভটা এটাই তার বই পড়া প্রবন্ধে প্রকাশ করেছেন। তাহলে বই পড়া প্রবন্ধটা কোত্থেকে লেখক নিয়েছেন সেটা আমরা জানি। বই পড়া প্রবন্ধটি লেখক প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে তিনি নিয়েছেন। এটি মূলত একটা লাইব্রেরি প্রতিষ্ঠার একটা বার্ষিক সভা ছিল, সেখানে এই প্রবন্ধটি গঠিত হয়েছিল। যে শিক্ষা ব্যবস্থার যে আমাদের যে পাঠ চর্চার যে অনভ্যাসটা শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি, এজন্যই যে হচ্ছে, এটা এই প্রবন্ধে আসলে লক্ষণীয়। আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সব কিছুই এদেশের মানুষের কাছে মানে গ্রহণযোগ্য হয় না, বিবেচিত হয় যে এটা অনর্থক। সেজন্য বই পড়ার প্রতি লেখকের মানে বই পড়ার প্রতি আগ্রহ জাগাতে হবে। সেজন্য শিক্ষা ব্যবস্থাটাকেই পাল্টাতে হবে। আর এই যে আর্থিক অনর্থক বলে যে লোকেরা বিবেচনা করে বই পড়তে হবে না এরকম, সেজন্য বই পড়ার প্রতি লোকের যে অনীহা, এজন্যই দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে লব্ধ জ্ঞান শিক্ষা, সেটা যে পূর্ণাঙ্গ হতে পারে না, লেখক এখানে এই বই পড়া প্রবন্ধে সেটাই বলেছেন। আর নিজে মানে আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা উন্নত করতে চাই বা নিজেদের শিক্ষিত হতে চাই, তাহলে ব্যাপকভাবে আমাদের বই পড়তে হবে। আর সেজন্য লাইব্রেরির মানে সেজন্য মনের প্রসারের যেমন দরকার আছে, লাইব্রেরি প্রতিষ্ঠা করার দরকার আছে বই পড়ার জন্য। কারণ লাইব্রেরিতে বিভিন্ন ধরনের, সব ধরনের, আমি যে বই চাই সেই ধরনের বই লাইব্রেরিতে আমরা পেতে পারি। সেজন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। আর এই জন্যই লাইব্রেরিও প্রতিষ্ঠা করার প্রয়োজন। বাধ্য না হলে লোকে বই পড়ে না। লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়তে পারে, আর এই বই পড়ে শিক্ষিত হতে পারে। আমরা আগেই পড়েছি যে সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত, মানে যে নিজে সুশিক্ষিত হবে এইভাবে যে নিজে থেকে যেটা সংগ্রহ করবে, নিজে থেকে যেটা নিবে, সেটাই হলো তার শিক্ষা। সে যে বই মুখস্থ করে অনিচ্ছায় করে যে বই মুখস্থ করবে, এটা কিন্তু নয়। তাহলে আমাদের এই যে প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা অবশ্যই আবশ্যক বলে লেখক মনে করেন। তাহলে আসো আমরা এই প্রবন্ধে যে কঠিন শব্দার্থগুলো পেয়েছি তার অর্থ বোর্ডে কিছু লেখা আছে, দেখো শব্দার্থগুলো একটু দেখে নিলে আমরা পারি। দেখো, শৌখিন মানে রুচিবান, আর উদ্বাহু মানে ঊর্ধ্ববাহু, সুসার সচ্ছলতা বা সুবিধা, ভারেও ভবানী মানে রিক্ত, আর অবগাহন মানে হলো সর্বাঙ্গ ডুবিয়ে গোসল করে। এরপরে দেখো আছে প্রচ্ছন্ন মানে গোপন, আর গতাসু মানে মৃত্যু, তারদানি মানে বাহাদুরি। আমি আশা করি তোমরা অবশ্যই ভালো করে বইটা একটু পড়বা।
এবং আমি গত ক্লাসে বলেছিলাম যে আজকে ক্লাসে পড়া শেষ করে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন দেব। তাহলে চলো খাতা চটপট বের করে ফেলো এবং প্রশ্নগুলো লিখে নেওয়া। আমি বলছি, যেমন আমরা কি লাভের জন্য সকলে উদ্বাহ? কি লাভের জন্য মনে আছে তো? শিক্ষার ফল, মানে আমরা শিক্ষিত হতে চাই না, কিন্তু শিক্ষার ফলটা লাভ করতে চাই। এরপরেরটা লেখো, কিসের সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান? এই যে সাহিত্য চর্চা, আমরা একটু আগে পড়েছি যে কেউ যদি ইচ্ছা করে কেউ বই পড়ে তাহলে তাকে লোকে খারাপ বলে, বলে অলস, কাজ নেই বলে বই পড়ছে, এইটা। তাহলে কি বলছে? কিসের সুফল সম্পর্কে অনেকেই সন্দিহান। এটা উত্তরটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। সাহিত্য চর্চার সুফল। এরপরের প্রশ্ন, মনোরাজ্যের দান কি সাপেক্ষ? এটা মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ, মানে যেটা আমরা মন থেকে নিই। বা স্টুডেন্ট, অনেকজন স্টুডেন্ট ক্লাসে বসে আছে, এখন দেখা গেল আমি কি পড়াচ্ছি সেটা সে নিচ্ছে না, কিন্তু সে যদি গ্রহণ না করে তাহলে তো সে পুরোপুরি শিক্ষিত বা শিক্ষা হলো না তার। আমি তার কতটুকু জানলাম, সেজন্য সে নিজে থেকে যেটা নেবে সেটাই মনোরাজ্যের দান। তাহলে এটা গ্রহণ সাপেক্ষ। আচ্ছা, এরপরে দেখো, আত্মার অপমৃত্যুতে আমরা ভীত না হয়ে কি হই? কি হই? আমরা উৎফুল্ল হই, তাই না? তাহলে আত্মার মনে করি যে ক্লাসের বইগুলো পড়ে আমি A+ পেলাম, এই যে A+টা পেলাম, এতে বাবা মারা খুব খুশি হন যে আমার ছেলে A+, কিন্তু তার ভিতরে যে সৃজনশীলতা যে নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমরা কেউ চিন্তা করছি না, তার ভিতরে সৃজনশীলতা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এতে দেখা যায় যে আমরা খুশিই হই, সে যদি A+ পায় আমরা খুশি হই। সেজন্য এখানে বলা হয়েছে আত্মার অপমৃত্যুতে আমরা ভীত না হয়ে কি হই? ওই যে বাবা মারা খুশি হন। আচ্ছা, কোনটি মনের হাসপাতাল? কোনটি বলো? লাইব্রেরি, তাই না? লাইব্রেরিতে গেলে মনটা ভালো হয়ে যায়, ভালো একটা বই পড়লে মনটা ভালো হয়ে যায়। মন ভালো মানেই শরীর ভালো, আর মন ভালো থাকলে ভালো কাজও করা যায়, দেশের উন্নতি হয়। আচ্ছা, সাহিত্য সাক্ষাৎভাবে কোথায় কাজে লাগে না? কোথায়? উদরপূর্তিতে, আমরা একটু আগেই পড়েছি। এরপরে দেখো, সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে কি? হচ্ছে সাহিত্য চর্চা থেকে যদি আমরা আনন্দ থেকে বঞ্চিত হই, তার মানে কি? জাতির জীবনী শক্তি হ্রাস করা। যে এই আনন্দ থেকে বঞ্চিত হয় সে জাতির জীবনী শক্তি হ্রাস করে, কারণ মানুষ এক একজন করে একটা গোত্র অনেকজন নিয়ে এবং তারপরে একটা জাতি। তাহলে জাতি কি হয়? জীবনী শক্তি, জাতির জীবনী শক্তি হ্রাস পায়। মনের দাবি, এরপরের প্রশ্ন দেখো, মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না? বলো তো, কি বাঁচে না? মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না? আত্মা। সুশিক্ষিত লোক মানে কি বলো তো? স্বশিক্ষিত। আচ্ছা, এরপরের প্রশ্ন নাও, শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি? সাহিত্য চর্চা। মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি? বই পড়া। আমরা জাত হিসাবে কি নই বলো তো? শৌখিন নই। আমি উত্তরগুলোও বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা এটা মনে রাখতে পারো। আমাদের শিক্ষাই আমাদের কি করেছে? শিক্ষা ব্যবস্থাটাই আমাদের নির্জীব করেছে। ফ্রান্সে যত কৃতকর্ম লোকের আবির্ভাব হয়েছিল তা কোথা থেকে? স্কুল পালানো ছেলেদের দল থেকে। আচ্ছা, কোনটি জগতের শ্রেষ্ঠ তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা আবশ্যক? কোন জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক? প্রগতিশীল জগতের জন্য। তাহলে শিক্ষার্থীরা, তোমরা আজকের পাঠ থেকে যে বই পড়া যে পুরোটা শুনলা এবং বুঝলা, বোঝার চেষ্টা করো, এবং তোমরা আরেকটু বই পড়া প্রবন্ধটা পড়বা, আরও 2-3 বার করলে আরও পরিষ্কার হবে তোমাদের কাছে। এবং বাসায় আরেকটু ছোট প্রশ্ন যে নৈবেক্তিক আছে ওগুলো শিখবা, তাহলে দেখবো বড় প্রশ্ন লিখতেও তোমাদের অসুবিধা হবে না। আর আরেকটা কথা আমি বলি যে তোমরা যখন এগুলো ক্লাসের পড়ো, এগুলো সঙ্গে সঙ্গে খাতায় লিখলে কি হবে? অনেক মনে থাকবে। আমি তো ক্লাসেই বলি যে একবার লেখা 10 বার পড়ার সমান। তাহলে তোমরা ভালো থাকো, একটু চর্চা করো। আচ্ছা, আজ আল্লাহ, ধন্যবাদ।